প্রিয় বন্ধুরা, আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। ভার্ব মূলত দুই প্রকার। একটা হচ্ছে মেন ভার্ব, যেগুলো সরাসরি অ্যাকশন বা কাজ বোঝায়। কোনো কিছু করাকেই ইংরেজিতে গ্রামারে ভার্ব বা বাংলাতে ক্রিয়া বলা হয়। কোনো কিছু ক্রিয়া করাকে, যেমন পাখি আকাশে ওড়ে, ওড়ে এখানে কাজ। আমি ঘুড়ি উড়াই, ওড়ানোটা এখানে কাজ। গরু ঘাস খায়, খাওয়াটা কাজ এখানে। কৃষক মাঠে কাজ করে, কৃষক ধান চাষ করে। যে কোনো জিনিসই করাকে, আমি অঙ্ক করি, তাহলে অঙ্ক করাটা কাজ। তাহলে এটা হয়েছিল আমরা ভার্ব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম। ভার্ব দুই প্রকার, মেন ভার্ব, হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কোনগুলো সেগুলো বলা হয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, আরো বলেছি আগের ভিডিওতে। আজকে আমরা সময় নষ্ট না করে সরাসরি টেন্সে চলে যাব। টেন্স কাকে বলে? আমি যদি ইংরেজিতে একটি কলম, একটি বাক্য লিখতে চাই, একটা লাইনও লিখতে চাই, তো আমাকে সবার আগে জানতে হবে টেন্স কি। টেন্স, আমি কোন টেন্সে কথা বলতে চাইছি, টেন্স বা কোন টেন্সে লিখতে চাইছি, সেই টেন্সটাই যদি ভালো করে না জানতে পারি, তাহলে পরে আমি লিখতে পারবো না, বলতে পারবো না। টেন্স, টেন্সের বাংলা হচ্ছে কাল। কাল মানে হচ্ছে ক্রিয়ার কাল, এমনি কাল না, ক্রিয়ার কাল। ক্রিয়া যে সময় সম্পন্ন হয়, ক্রিয়া যে টাইমে ঘটছে, তাকে বাংলাতে কাল বলা হয়। অ্যাকচুয়ালি সংজ্ঞা বোঝার থেকে প্র্যাকটিক্যাল যে আপনার সেন্স, সেইটাই আপনাকে কাজে লাগাতে হবে। তাহলে সেটা হচ্ছে, এখন যেটা বলতে চাইছি প্রেজেন্ট টেন্স, মানে ক্রিয়া যে সময় সম্পন্ন হয় তাকে টেন্স বলা হয়। টেন্স আবার ইংরেজিতে তিন প্রকার। একটা প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। আমরা সবাই জানি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের কনসেপ্ট আমাদের সবারই আছে, ধারণা সবাই আছে। যদি বলি আমি স্কুলে যাই, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। যদি বলি আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে এটা গিয়েছিলাম, কাজটা হয়ে গেছে অতীতকালে, তার জন্য এটা অতীতকাল। আমি স্কুলে যাব, এখনো যাইনি তো, তাহলে আমার এই কাজটা বাকি আছে, আগামীকাল আমি স্কুল যাব, তাহলে যেটা এখনো ঘটেনি তাকে ভবিষ্যৎকাল বলে। আমরা যেমন বলি ভবিষ্যতে দেখবো, যে ঘটনাটা এখনো ঘটেনি সেটাই হচ্ছে ভবিষ্যৎকাল। এবার আমরা জানবো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স বললাম বর্তমান কাল। বর্তমান কালে আবার চারটি ভাগ আছে ইংরেজিতে, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, একই নাম দুটোই। আমরা সিম্পল প্রেজেন্টই বলি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা একটা একটা করে বুঝবো। আমরা এক নম্বরে এলাম প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? আমি যদি মনের ভাব প্রকাশ করতে গিয়ে যদি সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ডিফারেন্স করতে না পারি, তাহলে আমার ইংরেজি লেখাটাও ভুল হবে, বলাটাও ভুল হবে। তাহলে আমাকে সবার আগে জানতে হবে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট কোনটাকে বলছে। সিম্পল প্রেজেন্ট ওই টেন্সটাকে বলছে, ওই কালটাকে বলছে যেগুলো প্রেজেন্ট মানে বর্তমান কালে যে কাজগুলো প্রতিদিন তার স্বাভাবিক নিয়মে ঘটে। বর্তমান কালে প্রতিদিন যে কাজগুলো স্বাভাবিক ভাবে ঘটে। মা রান্না করে, মা তো প্রতিদিনই রান্না করে। বাবা অফিসে যায়, বাবা প্রতিদিনই অফিসে যায়। গরু ঘাস খায়, গরু তো স্বাভাবিকভাবে প্রতিদিনই ঘাস খায়। আমরা মাঠে খেলি, এটাও আমাদের প্রতিদিনের কাজ। বৃষ্টি পড়ে, পাতা নড়ে, মাছ জলে খেলা করে, এগুলো সবই আমাদের বর্তমান কালে স্বাভাবিকভাবে ঘটে। আরো একটা জিনিস হচ্ছে যে কাজগুলো ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন, যুগ যুগ ধরে যে কাজগুলো সত্য হয়ে এসেছে। যেমন সূর্য পূর্ব দিকে উদয় হয়, যেমন সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরে, এগুলো চিরন্তন সত্য। যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, সেদিন থেকে ওই একই নিয়মে চলছে। যে জিনিসগুলো চিরন্তন সত্য, তাহলে সেগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমাকে আমার মনের ভাব প্রকাশ করতে গেলে সবার আগে আমাকে বুঝতে হবে আমি যে ভাষায় কথা বলছি, যে কথাটা বললাম সেটা কোন টেন্স। যদি বলি পাখিগুলি আকাশে ওড়ে, এটা স্বাভাবিক, প্রতিদিনই ঘটে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট। তো যখনই আমি জানতে পারলাম আমি যে বাক্যটি বলছি সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে আমাকে তো বাক্যটা ইংরেজিতে বানাতে হবে। পাখিগুলি
আকাশে ওড়ে, বা আমরা ফুটবল খেলি, বা বাবা অফিসে যায়, মা রান্না করে। তাহলে এগুলো যদি আমি জানতেই পারি এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে আমাকে কি করতে হবে, ইংরেজিতে বানাতে গেলে তার নিয়ম জানতে হবে। তাহলে আমি বাংলাতে যাই বলি না কেন, মা ভাত রান্না করে, মা বা বাবা অফিসে যায়, বাবা অফিসে যায়, তাহলে বাবা অফিসে যায়, এখানে সাবজেক্ট কোনটা আপনাকে জানতে হবে, এখানে ভার্ব কোনটা জানতে হবে। ইংরেজিতে বাক্য লেখার একটা নিয়ম আছে, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। যদি সাবজেক্ট তারপরে ভার্ব, বাংলাতে যা খুশি লেখা থাকে, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে দাঁত মাজি, তাহলে এই যে এতগুলো আমি লাইন বললাম, কতগুলো কথা আছে, কিন্তু আমার ইংরেজিতে বাক্য লিখতে হলে আগে আমাকে জানতে হবে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত মাজি। তাহলে এখানে সাবজেক্ট কে, এত বড় লাইনে যে কাজটা করে সেই হচ্ছে সাবজেক্ট। এখানে কাজ কে করে, এখানে কাজ করে হচ্ছে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত মাজি। তাহলে কাজ কোনটা, সকালবেলা না ঘুম থেকে উঠে? ঘুম থেকে ওঠাটা একটা কাজ, আর দাঁত মাজাটা হচ্ছে আসল কাজ। তাহলে এত বড় লাইনে আমাকে আসল ক্রিয়াটা বের করতে হবে, গিয়ে সেইভাবে আমাকে বাক্য লিখতে হবে। তাহলে আমাকে জানতে হবে আমার এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে যে কাজটি করে। বাবা অফিসে যায়, কে অফিসে যায়, বাবা, বাবা সাবজেক্ট, সবার আগে বাবা বসবে, তারপরে বসে যাবে ভার্ব। বাবা অফিসে যায়, বাবা ফাদার অফিস গো টু স্কুল বললে, ফাদার অফিস গো কেটে জিরো বসিয়ে দিবে, কারণ আমার বাক্য লেখার নিয়মে অনেক অসঙ্গতি রয়ে গেছে। তাহলে সেই আমাকে ইংরেজিতে বাক্য লিখতে হলে তাদের একটা নিয়ম আছে, সেইটা হচ্ছে সাবজেক্ট বসবে, তারপরে বসে যাবে ক্রিয়া। প্রেজেন্ট ইনডিফিনিটে বাক্য লিখতে হলে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ক্রিয়া, মানে ভার্বের মূল রূপ। এখানে যদি বলি আমি ভার্ব ওয়ান মানে কি, ভার্ব ওয়ান মানে হচ্ছে, যদি বলি গো ওয়েন্ট গন, গো হচ্ছে ভার্ব ওয়ান, ওয়েন্ট মানে গিয়েছিল, এটা ভার্ব টু, আর গন হচ্ছে ভার্ব থ্রি। তাহলে আমাকে সবার আগে আরো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ইংরেজিতে বাক্য লিখতে হলে আপনাকে ভার্বের প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো জানতে হবে। এর জন্য আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে একটা মাস্টার অফ টেন্স, এই মাস্টার অফ টেন্স বইটি কিনে রাখতে হয়। সেই ভার্বের রূপগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে, ইট মানে খাওয়া, আর আমি যদি বলি খেয়েছিলাম তখন তার ইংরেজি হবে এট, আর খাওয়া হয়েছে ইটেন, ফ্লাই ফ্লিউ ফ্লোন, go went gone, come came come, do did done, write wrote written, এইগুলো হচ্ছে ভার্বের ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। রাইট মানে লেখা, ভার্ব ওয়ান, wrote মানে লিখেছিল, ভার্ব টু, আর রিটেন হচ্ছে ভার্ব থ্রি। তাহলে ডু মানে করা, ডিড ডু মানে করা, ডু হচ্ছে ভার্ব ওয়ান, ডিড ডিড হচ্ছে করেছিল, এটা ভার্ব টু, আর হচ্ছে ডান, এটা ভার্ব থ্রি, করা হয়েছে। তো আপনাদেরকে এই বিষয়গুলো ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি এগুলো জানতে হবে। এগুলো এই মাস্টার অফ টেন্স নিয়ে এসে বাড়িতে প্রথম দিকে প্রাথমিকভাবে শুরু করতে হবে, তবে আপনি এগুলো বুঝতে পারবেন। তাহলে ইংরেজিতে বাক্য লেখার নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনিটে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বসবে ভার্ব ওয়ান, তারপরে ভার্ব ওয়ানের সঙ্গে এস বা এস এগুলো বসবে, আর অবজেক্ট আদার্স। এবার কোথায় এস বসবে কোথায় এস বসবে সেগুলো আমাদেরকে জানতে হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা এস বসবে। যদি সাবজেক্টটা থার্ড পার্সন হয়, আগের ভিডিওতে আমি পার্সন বলেছিলাম, ওই পার্সনে আমি বলে দিয়েছি কোনগুলো থার্ড পার্সন। আমি যদি একটা ভিডিওতে সবকিছু বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনার বুঝতে অসুবিধা হবে। পার্ট পার্ট করে ভিডিওগুলো যদি দেখেন আগের ভিডিওতে কোনটা ফার্স্ট পার্সন, কোনটা থার্ড পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, তাহলে পরে আপনি এটা রিলেট করতে পারবেন না, তো এটা রিলেট করতে পারবেন না।
তাই আমি আর আগের চ্যাপ্টারকে সেখানে টেনে নিয়ে এসে এই ভিডিওটা বড় করতে চাইছি না। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান। ভার্ব ওয়ানের সঙ্গে কখনো কখনো এস বাই এস বসে। কখন এস বাই এস বসে আমি বললাম, যদি সাবজেক্ট মানে যে কাজটা করছে সে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা এস যোগ হয়। আমি স্কুলে যাই, এখানে সাবজেক্ট কে? আমি, তাই আমি আগে বসেছে। স্কুলে যাই, এখানে কাজ কোনটা? যাওয়াটা কাজ, তাই যাইটাই আগে বসেছে, তারপরে বাকি সবকিছু। তাহলে সাবজেক্ট বসলো, তারপরে ভার্ব বসলো, তারপরে অবজেক্ট হচ্ছে এখানে স্কুল, আর আদার এখানে কিছু নেই তাই বসেনি। আদার মানে অন্যান্য অংশ। সে স্কুলে যায়, যদি আমি এই নিয়মেই করি, হি গো টু স্কুল কেটে জিরো, হি হচ্ছে থার্ড পার্সন, তার জন্য হি গোস টু স্কুল হবে এটা। হি প্লেস ফুটবল, হি থার্ড পার্সন, তার জন্য প্লে হচ্ছে মূল ভাব, তার সঙ্গে এস বসালাম, হি প্লেস ফুটবল। এইটাই ছিল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য লেখার নিয়ম। আমি এই ভিডিওতে একটাই আলোচনা করব, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। পরের ভিডিওতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস যাব। পরের ভিডিওতে যাওয়ার আগে আমি আর একবার সাম আপ করে দিচ্ছি। সেই সাম আপটা হচ্ছে, আমার এই ভিডিওটাতে আমি প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে যদি আমাকে জানতে হয় বাক্য লেখা, আমি যদি কোনো একটা মনের ভাব প্রকাশ করি সেটা ইনডেফিনিট হয়, তাহলে আমাকে বাক্য লেখার নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব ওয়ান বসবে, ভার্ব ওয়ানের সঙ্গে কখনো কখনো এস বা এস বসবে, সেটা আমাকে জানতে হবে যে কাজটি করছে সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি নয়, আর বাকি অবজেক্ট আর আদার্স। আমি আমার উদাহরণে যদি বলি, আমি সকালবেলায় দাঁত মাজি, আমি সকাল বেলায় ঘুম থেকে উঠে দাঁত মাজি, আই প্রথমে বসে গেল সাবজেক্ট, তারপরে ভাব কোনটা? দাঁত মাজা, আই ব্রাশ মাই টিথ আফটার গেটিং আপ ফ্রম দ্য বেড। তো এই হচ্ছে আমাদের। আরো অনেক ইংরেজি আপনার নিজে নিজে মনে মনে বলার চেষ্টা করুন। মা রান্না করে, মাদার কুকস, মা রান্না করে, মাদার কুকস। বাবা অফিস যায়, ফাদার গোস টু অফিস। লোকটি সবজি বিক্রি করে, দ্য ম্যান সেলস ভেজিটেবলস। এইভাবে আমরা পরের সেন্টেন্স, পরের টেন্সের ভাগটা আলোচনা করব। এখন আপনাকে নিজেকে কিছু উদাহরণ নিজেকে সেট করতে হবে, সেগুলো বলে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্য লেখার নিয়ম নিজেকে চর্চা করতে হবে। আমি আর ছোট্ট দুটো কাজ দেবো, যারা আমার এই ভিডিওটা দেখছে তাদের জন্য আমি হোম টাস্ক দিলাম। আমি যেগুলো বললাম সেগুলো ট্রান্সলেট করে চেষ্টা করবে। যদি সম্ভব হয় আমাকে ফোন, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে ফোন করেও ডাউট ক্লিয়ার করা যেতে পারে। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, সেগুলো নিজেকে বাড়িতে করতে হবে। 1 নম্বর, আমরা মাঠে খেলি, এটা ট্রান্সলেট করবেন নিজেরা। আমি চুল আঁচড়াই, এখানে চুল আঁচড়ানো ইংরেজি হচ্ছে আঁচড়ানো, মানে চুলটা যে চিরুনি দিয়ে ঝাড়ি সেটাকে আঁচড়ানো বলে, অনেকে চুল ঝাড়াও বলে। তো আমি চুল আঁচড়াই, কম, COMB, কম, কম মানে হচ্ছে চুল মানে আঁচড়ানো। তাহলে আমি চুল আঁচড়াই। সে ঘুড়ি উড়ায়, মাছ জলে খেলা করে, বাঘ বনে বাস করে, সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তাহারা নাচানাচি করে। এই আমি কিছু উদাহরণ ফিক্স করলাম, যেগুলো আপনারা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। পরের ভিডিও দেখার জন্য আমরা পরের ভিডিওটা বানাবো, তারপরে দেখতে হবে।